এইচএসসি 2020 পরীক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আরেকটি সিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, আলোচনা করব। তাহলে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র এ, চিত্র বি। এখানে কোশ্চেনগুলো করা হয়েছে। লিভার ওয়ার্ট কি? ব্রায়োফাইটা, খতে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন বুঝিয়ে লিখো। গ, চিত্র এর অন্তর্গঠন ব্যাখ্যা করো। আর ঘ, উদ্দীপকের বি উদ্ভিদের হেটেরোমরফিক জীবনচক্র রয়েছে, বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা আলোচনায় যাই। প্রথমে আসি উদ্দীপক দুইটি যে দেওয়া হচ্ছে, উদ্দীপকের চিত্র এ এবং চিত্র বি, এই দুইটি কি? চিত্র এতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্রায়োফাইটা মানে রিক্সিয়া উদ্ভিদ, আর চিত্র বি একটা টেরিডোফাইটা, এটা ফার্ন জাতীয় উদ্ভিদ। তা চলো যাওয়া যাক আমাদের কোশ্চেন উত্তরগুলোতে। প্রথমে আসি লিভার ওয়ার্ট কি? হ্যাপাটিকিস শ্রেণীর সদস্যদেরকে বলা হয় লিভার ওয়ার্ট। শুধু এইটুকু উত্তর করবে, আর বাকি এক্সাম্পল দেওয়ার দরকার নেই। এখন আসি আমরা খতে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন। আমরা দেখতে পাচ্ছি যে ব্রায়োফাইটা বা রিক্সিয়া, যেটা পড়েছি আমরা, ব্রায়োফাইটার অন্তর্গত উদ্ভিদ, এরা আর্দ্র স্থলজ পরিবেশে জন্মায়, কিন্তু পানির সাহায্য ছাড়া জনন, বৃদ্ধি ও বিকাশ ঘটে না। স্থলজ পরিবেশে জন্মালেও এদের জীবনচক্রে একটি বিশেষ ধাপ পানির উপর নির্ভরশীল। জীবনচক্র সম্পন্ন করার সময় যে শুক্রাণু পানিতে সাঁতার কেটে ডিম্বাণু নিকট উপস্থিত হয় এবং পানির উপস্থিতিতে নিষেক্রিয়া সম্পন্ন করে। এরাও জলজ উদ্ভিদের ন্যায় পানি শোষণ করে এবং দেহে জলজ উদ্ভিদের ন্যায় বায়ুরন্ধ্র থাকে। এ কারণেই ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়। এবার আসি আমরা গ নম্বর প্রশ্ন, চিত্র এর অন্তর্গঠন ব্যাখ্যা করো। তাহলে চিত্র এ যদি আমরা দেখি বা উদ্দীপকে যদি দেখি, তাহলে উদ্দীপকে হচ্ছে রিক্সিয়ার থ্যালাস। তাহলে আমরা রিক্সিয়ার থ্যালাসের অন্তর্গঠন আলোচনা করি। তাহলে রিক্সিয়ার থ্যালাসের অন্তর্গঠনকে আমরা দুইটি অংশে ভাগ করেছি, একটা ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, আর একটা সঞ্চয় বা স্টোরেজ জোন বা অঞ্চল। তাহলে প্রথমে আসি ফটোসিনথেটিক অঞ্চল। থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্টযুক্ত খাড়া কোষের সারি নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হয় এবং খাদ্য তৈরি হয়। ক্লোরোপ্লাস্টযুক্ত এই সারিগুলোকে আত্তীকরণ সূত্র বলে। এই আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী সরু ও লম্বা নালীর ন্যায় বায়ুপূর্ণ স্থানকে বায়ু প্রকোষ্ঠ বলে। প্রতিটি বায়ু প্রকোষ্ঠ একটি ছিদ্রপথে বাইরের সাথে উন্মুক্ত থাকে। এই ছিদ্রপথকে বায়ুরন্ধ্র বলে। আত্তীকরণ সূত্রের বাইরের কোষগুলো কিছুটা বড় ও ক্লোরোপ্লাস্টবিহীন থাকে। ক্লোরোপ্লাস্টবিহীন এই কোষগুলো থ্যালাসের উপরিভাগে একটি অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে। বর্ণহীন একসারি কোষ দিয়ে থ্যালাসের ঊর্ধ্বত্বক গঠিত। এবার আসি আমরা সঞ্চয়ী অঞ্চল। থ্যালাসের ফটোসিনথেটিক অঞ্চলের নিচে এই অঞ্চল অবস্থিত। এই অঞ্চলটি কয়েক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত এবং আন্তঃকোষীয় ফাঁক বিহীন বা আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এ সকল কোষে প্রচুর শ্বেতসার কণা সঞ্চিত থাকে। একসারি কোষ দিয়ে নিম্নত্বক গঠিত। নিম্নত্বক সুগঠিত। নিম্নত্বকে বহু এককোষী রাইজয়েড এবং বহুকোষী স্কেল বের হয়। রাইজয়েড থ্যালাসটাকে মাটির সাথে আটকে রাখে এবং সেখান থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। আমরা যদি অন্তর্গঠনের চিত্রটা দেখি তাহলে এরকম দেখতে পাচ্ছ তোমরা বইয়ের চিত্রটা, এই চিত্রটাই কি ফেলবে। এবার আসি আমরা ঘ নম্বর কোশ্চেনে, যে উদ্দীপকের বি উদ্ভিদের হেটেরোমরফিক যৌনুক্রম জীবনচক্র রয়েছে, বিশ্লেষণ করো। তাহলে আমরা আগে আসি যে যৌনুক্রম কাকে বলে। কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অবস্থা বা গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক অবস্থার পর্যায়ক্রমিক আবর্তনকে বলে যৌনুক্রম। টেরিস উদ্ভিদেও যৌনুক্রম রয়েছে, কিন্তু এর স্পোরোফাইটিক যৌন আর একটা হচ্ছে গ্যামেটোফাইটিক যৌন। স্পোরোফাইটিক যৌনটি দীর্ঘ এবং গ্যামেটোফাইটিক যৌনটি সংক্ষিপ্ত, তাই এর যৌনুক্রমকে বলা হয় হেটেরোমরফিক যৌনুক্রম। তাহলে চলো আমরা আলোচনা করি এর হেটেরোমরফিক যৌনুক্রমের ব্যাখ্যা। প্রথমে আসি আমরা স্পোরোফাইটিক যৌন। টেরিস উদ্ভিদের দেহ স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড 2n সংখ্যক ক্রোমোজোম বহন করে। স্পোরোফাইট প্রজনন ঋতুতে পত্রক কিনারা বরাবর সোরাস উৎপন্ন করে। সোরাস হল স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। প্রতিটি স্পোরাঞ্জিয়ামের ক্যাপসুলের ভেতরে 16টি ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ থাকে।
স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 64টি হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। স্পোর সৃষ্টির পর ক্যাপসুলের প্রাচীর বিদীর্ণ করে স্পোরগুলো বাইরে বেরিয়ে আসে। এভাবে স্পোরোফাইটিক যৌনুর সমাপ্তি ঘটে। এবার আসি গ্যামেটোফাইটিক যৌন। স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে, যা গ্যামেটোফাইটের প্রথম ধাপ। এই হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড প্রোথেলাস নামক স্বতন্ত্র গ্যামেটোফাইটিক পর্যায়ের সৃষ্টি করে। প্রোথেলাসে সৃষ্ট আর্কিগোনিয়াম, অ্যান্থ্রেডিয়াম এবং এদের ভেতরে সৃষ্ট ডিম্বাণু ও শুক্রাণু সবই হ্যাপ্লয়েড। এদের মধ্যে নিষেকের ফলে সৃষ্টি হয় ডিপ্লয়েড উস্পোর, যা স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম ধাপ। উস্পোর অঙ্কুরিত হয়ে এবং ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সৃষ্টি করে ভ্রূণ এবং পূর্ণাঙ্গ স্পোরোফাইট টেরিস উদ্ভিদ। টেরিসের জীবনচক্রে স্পোরোফাইট পর্যায় বেশ দীর্ঘ, গ্যামেটোফাইটিক পর্যায় বেশ সংক্ষিপ্ত। উভয় পর্যায়ের আকার আকৃতিতে ভিন্ন প্রকৃতির এবং স্বতন্ত্র। তাই এরূপ জনুক্রমকে বিষমাকৃতির বা হেটারোমরফিক জনুক্রম বলা হয়ে থাকে। আবার কখনো কখনো যে জনুক্রমে রেণুধর বা স্পোরোফাইটিক এবং লিঙ্গধর বা গ্যামেটোফাইটিক দুইটি দশাই সমান থাকে, তখন তাকে কিন্তু ডিপ্লয়েড বায়োন্টিক জনুক্রম বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো তোমরা উত্তরটা কিভাবে লিখবে। এই জনুক্রমে যে হেটারোমরফিক জনুক্রম বলা হয় কেন, এই উত্তরটা লিখবে আর এই চিত্রটা এঁকে দিবে, যে চিত্রটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, বুঝতে পারছো? এইটুকু ভালো করে পড়বে। তা তোমরা ভালো করে এগুলো রপ্ত করো, ভালো করে শিখো। যদি অধ্যায়ের কোশ্চেনগুলো ভালো করে শিখে থাকো যখন পড়িয়েছি, তাহলে এই উত্তরগুলো ভালো করে করতে পারবে। তা ভালো করে শিখবে। ধন্যবাদ সবাইকে।